আরে তাড়াতাড়ি আসুন, আমার মাথায় কিছু ঢুকছে না, বুঝতে পারছি না কিছু। এইসব কলেজের ছেলে মেয়েদের থাকতে দেওয়াটাই আমার ভুল হয়েছে। আরে হয়েছেটা কি বলবেন তো? আপনি এসে দেখুন কি হয়েছে। সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে। আপনি একটু বুদ্ধিমান, তাড়াতাড়ি করুন। সুহানা কোনো উত্তর দিচ্ছে না মুস্তাফাদা। মিনিট 5 আগে তিন্নি ওকে দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে এসে দেখে লনে এভাবে শুয়ে আছে। এই তিন্নি, দেখ না একবার ওকে, একটু জল হলে ভালো হতো। না, ছুঁয়ো না একদম। সুহানা বোধহয় বেঁচে নেই। কে? শোনো, আমি যা যা জিজ্ঞাসা করব সবাই ঠিকঠাক উত্তর দেবে। তোমাদেরই বন্ধু খুন হয়েছে। আশা করি তোমরা চাও যে খুনি ধরা পড়ুক। খুন? ও তোকে খুব ভালোবাসতো আকাশ, আর কাল রাতে ও তোর সঙ্গেই ছিল। কেন মারলি ওকে? মানে কি বলছিস তুই? আমি ওকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতাম। আমি সুহানাকে মারবো? ভাবলি কিভাবে? মাথা খারাপ হয়ে গেছে তোর? হ্যাঁ হ্যাঁ, তুই খুন করেছিস সুহানাকে। শুনছেন কেয়ার অফ কথক। এই ঠিকানায় মন আসে। হ্যাঁ, যন্ত্রযাপনের শব্দ দূষণে বা নাগরিক ব্যস্ততায় ক্লান্ত মন। দেশি বিদেশি সাহিত্যের বিপুল সম্ভারের কিছু পৃষ্ঠা দিয়ে আমরা সাজিয়ে তুলেছি আমাদের পসরা। তাই সময় পেলেই চলে আসুন কথকের পোস্ট অফিসে। এটা গল্পের ঠিকানা। এই পর্বে গোয়েন্দা মুস্তাফার আরেকটা জমজমাট রহস্য রোমাঞ্চ গল্প শোনাবো আপনাদের। শুরু হচ্ছে হোমস্টে মার্ডার। দুদিন হলো লাসেনের এই হোমস্টেতে এসে উঠেছে মুস্তাফা। হোমস্টের মালিক একজন বাঙালি, সুমিত বিশ্বাস। আজকাল এটা ব্যবসার নতুন ধরন হয়ে উঠেছে। দার্জিলিংয়ের ভিড়ের থেকে বাঁচতে অনেকেই এসে ওঠেন আশেপাশের এরকম অখ্যাত জায়গার হোমস্টেতে। মিরিক থেকে আরও ঘণ্টা 3 পথ লাসেন। মুস্তাফাও একটু ফাঁকায় সময় কাটাতে আপাতত অখ্যাত লাসেনকেই বেছে নিয়েছে। কয়েকদিনের মধ্যেই হয়তো ব্লগারদের সৌজন্যে থেকে ভিড়ে লাসেনেও তিল ধারণের জায়গা থাকবে না। হোমস্টেটা বেশ আপাতত ছিমছাম। মুস্তাফা ওর জন্য একটাই ঘর নিয়েছে। এছাড়া আরও 2টো ঘর মিলিয়ে 5 জনের একটা দল আছে। সবাই কলেজ পড়ুয়া, 2টো মেয়ে আর 3টে ছেলে। ওদের সঙ্গেও পরিচয় হয়েছে মুস্তাফার। বেশ হাসি খুশি প্রাণবন্ত ছেলে মেয়েগুলো। সন্ধ্যায় বসে গিটার বাজিয়ে গান গায় হোমস্টের সামনের লনে। মুস্তাফাও যোগ দেয় ওদের সঙ্গে। নিজের কলেজ বেলার কথা মনে পড়ে যায়। অয়ন, তিন্নি, সুহানা, আকাশ, সাগর, এই 5 জনকে দেখে ওরও ফিরে যেতে ইচ্ছা করে কলেজের দিনগুলোতে। এর মধ্যে সুহানা আর আকাশের মধ্যে যে একটা সম্পর্ক আছে সেটা আঁচ করতে পারে ও, যদিও প্রকট নয়। তবে ওদের হাবে ভাবে চাহনিতে মুস্তাফার বুঝতে বাকি থাকে না প্রথম জীবনের বসন্তের ফুল ওদের মনের মধ্যে দোলা দিচ্ছে। ওরও তো এরকম হতো লিপিকাকে দেখলে। প্রথমবার যখন লিপিকা ওর হাতটা ধরল, পুরো শরীর থরথর করে কাঁপছিল মুস্তাফার। 1000টা বাঁশি একসঙ্গে বেজে উঠেছিল মনের ভিতরে। লিপিকারও তেমনই হয়েছিল নিশ্চয়ই। তারপর কতবার হাত ধরেছে, মন ছুঁয়েছে, হারিয়ে গেছে অনন্তে। প্রতিবারই একই অনুভূতিতে ছেয়ে যেত সে। এই ছেলেমেয়েগুলোর প্রাণোচ্ছলতা ওকে শান্তি দেয়। ওদের সঙ্গে বন্ধুত্বের মতোই হয়ে গেছে তার। 2 দিন ধরে প্রতিটা সন্ধ্যাকে ওরা রঙিন করে দিয়েছে। ধীরে ধীরে সূর্যি মামা পাটে যাওয়ার তোড়জোড় করছে।
দূরে কুয়াশা ঢাকা পাহাড়ের কোলে নিভৃত যাপনে চলে যাচ্ছে এই দুনিয়ার সমস্ত শক্তির আধার সূর্য। হোমস্টের জানালা দিয়ে সেদিকেই অপলক তাকিয়ে আছে মুস্তাফা। এমন সময় ওর দরজায় মৃদু আঘাত শুনতে পেল। বাইরে থেকে একটা আওয়াজ ভেসে আসে। মুস্তাফাদা, মুস্তাফাদা, কোথায় গো? এসো, আমরা লনে বসছি, আজ কাবাব বানাবো। হ্যাঁ আসছি, তোমরা রেডি করো, আমি আসছি। গায়ে জ্যাকেটের ওপর শালটা জড়িয়ে নেয় মুস্তাফা। ভালোই ঠান্ডা বাইরে। বাইরের লনে গোল করে 6টা চেয়ার পাতা। ওরা 5 জন আগে থেকেই বসে আছে। ওকে দেখে সহাস্যে তিন্নি বলে, ওই তো মুস্তাফাদা এসে গেছে, তাড়াতাড়ি এসো, অয়ন একটা নতুন গান বানিয়েছে। হাসি মুখে মুস্তাফা খালি চেয়ারটায় বসে পড়ে। অয়ন গিটারে টুংটাং শুরু করে। সামনে সুহানা বসে কাবাবের প্রস্তুতি শুরু করেছে। আকাশ সাহায্য করছে সুহানাকে। মুস্তাফাদা, আজ একটু রাম চলবে তো? পাশ থেকে অয়ন ধমকে ওঠে। কি যা তা বলছিস? মুস্তাফাদাদের ধর্মে ওসব মানা আছে? আমি ধর্ম মানি না অয়ন, আর এই ঠান্ডায় রাম খেতেও আমার আপত্তি নেই। আমি সর্বভুক, একমাত্র মানুষের মাংস ছাড়া সবই খাই। আপনি খুবই উদার, কিন্তু সবাই তো আপনার মতো হয় না। আপনাদের ধর্মে তো এসব করলে কাফের বলে দেয়। খুবই স্ট্রিক্ট আপনাদের ধর্ম। বললাম না, আমি ধর্ম বিষয়টা মানি না। আর কোন অর্গানাইজড ধর্মটা স্ট্রিক্ট নয় অয়ন? সমস্ত অর্গানাইজড ধর্মই তার ঠিক করে দেওয়া গণ্ডির মধ্যেই সবাইকে চালনা করতে চায়, না হলে তার কাঠামো তো বালির বাঁধের মতো ভেঙে পড়বে। এটা শুধু স্পেসিফিক কোনো ধর্মের বিষয় নয়, পুরো দুনিয়ার ইতিহাস দেখে নাও, সব ধর্মেরই একই ইতিহাস। ভারতীয় ধারণায় ধর্ম মানে যা ধারণ করা হয়, কিন্তু দেখো আজ ধর্ম মানে হয়ে গেছে যেটা আমাদের ধারণ করতে বাধ্য করা হয়। আর সেটা যদি না মানা হয়, তাহলে ধর্মের ঠিকাদাররা হামলে পড়বে, সমাজচ্যুত করবে। বিরোধিতার কোনো স্থানই নেই। অয়নের যেন তর্কের নেশায় পেয়েছে। প্রবল আপত্তি জানায় সে। কিন্তু তবুও কোনো ধর্মই আপনাদের মতো স্ট্রিক্ট নয়। বিন্দুমাত্র বিরোধিতা সহ্য করতে পারে না আপনাদের ধর্ম, খুন পর্যন্ত করে দেয়। জিওরদানো ব্রুনোর নাম শুনেছ? ওনাকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হয়েছিল। গ্যালিলিওকে অন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ ওনারা প্রাতিষ্ঠানিক ধর্মের চলতি মতের বিরুদ্ধে বৈজ্ঞানিক মতের সমর্থক ছিলেন। হালের গৌরী লঙ্কেশ, কালবুর্গি, নরেন্দ্র দাভলকর সবাইকে মারা হলো কেন? কারণ একটাই অয়ন, আদতে কোনো ধর্মই তার বিরোধিতা সহ্য করতে পারে না। এখানেই সমস্যা ভাই। অথচ দেখো, সব ধর্ম বলছে আমি অন্যের থেকে আলাদা, কিন্তু আদতে কি তাই? এই বিরোধিতা সহ্য করতে না পারার বিষয়ে সবারই কত মিল, তাই না? আর দেখো, সবারই ধর্মানুভূতিতে আঘাত লাগে। অথচ আমার মতো নাস্তিক যারা, তাদেরও তো অনুভূতি আছে। তাদের অনুভূতিতে আঘাতের বিষয়ে কারোর মাথা ব্যথা নেই কেন? আমাদের সংবিধানে তো সব মত আর পথকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাহলে কে কি খাচ্ছে, কি পড়ছে, এসব নিয়ে মাথা ঘামিয়ে কি হবে? আরও অনেক বড় বড় সমস্যা আছে দেশে, সেসব বিষয়ে ভাবলে বরং কাজে দেবে। আমাদের এই দেশেই কিন্তু গৌতমের ন্যায়শাস্ত্র, বৃহস্পতির জড়বাদ, বুদ্ধের যৌক্তিক বস্তুবাদের উৎপত্তি হয়েছে অয়ন। আর নাস্তিক্যবাদের সেই সব ঘোষিত প্রচারকদেরও আমরা ঋষি আখ্যা দিয়ে সম্মান জানিয়েছি। এটাই আমাদের ঐতিহ্য। এই দেশের ইতিহাসের সহনশীলতা আর আত্মীকরণের ঐতিহ্য আছে অয়ন। কাউকে দাগিয়ে দিয়ে দূরে ঠেলে দেওয়ার ইতিহাস আমাদের নয়। অয়ন আবারও কিছু বলতে যাচ্ছিল, ধমক দিল আকাশ। এই থাম তো, ফালতু বকছিস খালি। তুই বরং গান গা। তোর মাথায় হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি মাঝে মধ্যে ভর করে, এটা আমাদের সবার জানা আছে। মাথা থেকে ওসব হাঁটা তো। সমস্বরে হেসে ওঠে বাকিরা। ওদের মৃদু ধমক দেয় মুস্তাফা। আহা, এইভাবে বলছো কেন?
ওর যেটা মনে হয়েছে বলেছে। এই তর্কের আসলে শেষ নেই। তাছাড়া কোনো কিছুই একমাত্রিকভাবে দেখাটা ঠিক নয় অয়ন। সব কিছুর ভালো মন্দ দুই দিকই আছে। থিসিস থাকলে তার অ্যান্টিথিসিস থাকতে বাধ্য। আরে নাও নাও, কাবাব হলো? দেখে তো লোভ লাগছে। আর সাগর, কি হলো? পেগটা তাও। হাসি মুখে পেগটা মুস্তাফার দিকে বাড়িয়ে দেয় সাগর। একযোগে সবাই চিয়ার্স করে। একগাল হেসে মুস্তাফা বলে, আরে অয়ন, তুমি নতুন গান বানিয়েছো শুনলাম। গাও না, সেটা জমে যাবে সন্ধ্যাটা। ওই হুল্লোড়ে রাত বাড়তে থাকে। রাতের জমাট ঠান্ডার চাদর আরও ঘন হয়। সামনে জ্বলতে থাকা আগুনে কাঠ দেয় সুহানা। হালকা উত্তাপে সবাই একটু মেদুর হয়ে পড়েছে। মুস্তাফা খেয়াল করে অয়ন বারবার সুহানার দিকে তাকাচ্ছে। ওর চোখে একটা মুগ্ধতা আছে। এ বয়সে এই মুগ্ধতাই তো পুঁজি। ওই মুগ্ধতাই হয়তো অয়নকে নতুন গান বানাতে সাহায্য করে। একটু পরে আকাশ বলে, আমি একটু আসছি টয়লেট থেকে, তোমরা চালিয়ে যাও। উঠে যায় আকাশ। কিছুটা টলমলো পায়ে এগিয়ে যায় ভিতরে। সবাই খানিক নেশাতুর। সুহানাও উঠে দাঁড়ায়। আমিও একটু আসছি। সুহানাও ভিতরে যাওয়ার জন্য পা বাড়ায়। গমনোদ্যত সুহানার দিকে নিষ্পলক তাকিয়ে থাকে অয়ন। আনমনে সিগারেট জ্বালায় একটা। রাত আরও ঘন হয়। অয়ন, তিন্নি আর সাগরকে শুভরাত্রি জানিয়ে ঘরে চলে আসে মুস্তাফা। অনেকদিন পরে ড্রিঙ্ক করলো। মাথাটা ঝিমঝিম করছে। এসেই শুয়ে পড়ে। চোখ দুটো ভারী হয়ে আসছে। জেগে থাকার চেষ্টা অনর্থক। গভীর ঘুমে তলিয়ে যায় সে। স্বপ্ন দেখে ওই দূরের কুয়াশা ঢাকা পাহাড়ে দাঁড়িয়ে আছে। সামনে গভীর খাদ। খাদের ওপারে ওকে হাতছানি দিচ্ছে কেউ একটা। অবয়বটা স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। লিপিকা। হঠাৎই স্বপ্নটা ভেঙে যায়। ওকে কে যেন ধাক্কা দিচ্ছে সজোরে। ধরফড় করে উঠে বসে মুস্তাফা। চোখ কচলে তাকিয়ে দেখে হোমস্টের মালিক সুমিত বাবু। ঘুম জড়ানো গলায় মুস্তাফা বলে, কি হয়েছে সুমিতবাবু? আরে তাড়াতাড়ি আসুন, আমার মাথায় কিছু ঢুকছে না। বুঝতে পারছি না কিছু। এইসব কলেজের ছেলে মেয়েদের থাকতে দেওয়াটাই আমার ভুল হয়েছে। আরে হয়েছেটা কি বলবেন তো? আপনি এসে দেখুন কি হয়েছে। সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে। আপনি একটু বুদ্ধিমান, তাড়াতাড়ি করুন। বলে ঘর থেকে বেরিয়ে যায় সুমিত বিশ্বাস। মুস্তাফাও তড়িঘড়ি শালটা গায়ে জড়াতে জড়াতে তার পিছনে পিছনে এসে দাঁড়ায় লনে। কেউ একজন মুখ থুবড়ে পড়ে আছে লনে। কাছে গিয়ে দাঁড়ায় মুস্তাফা। সুহানা। সবাই ঘিরে দাঁড়িয়ে আছে। গভীর উৎকণ্ঠায় আকাশ বলে, সুহানা কোনো উত্তর দিচ্ছে না মুস্তাফাদা। মিনিট পাঁচেক আগে তিন্নি ওকে দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে এসে দেখে লনে এভাবে শুয়ে আছে। এই তিন্নি, দেখ না একবার ওকে, একটু জল হলে ভালো হতো। তিন্নি নিচু হয়ে সুহানাকে ধরতে যায়। মুস্তাফা চিৎকার করে ওঠে, না, ছুঁয়োটা একদম। সুহানা বোধহয় বেঁচে নেই। সবাই সমস্বরে বলে ওঠে, কে? সুমিতবাবু, আপনি এক্ষুনি লোকাল থানায় খবর দিন আর সবাই এখান থেকে দূরে সরে যাও। আপাতত এই জায়গায় কেউ এমন কিছু করবে না যাতে কোনো রকম সমস্যা হয়। কিন্তু কেউ এক পাও নড়ল না। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। পা যেন মাটির সঙ্গে আটকে গেছে। শুধু তিন্নির ডুকরে কাঁদার আওয়াজ শোনা যাচ্ছে। মুস্তাফা এবার একটু জোর গলায় বলল, সুমিতবাবু, লোকাল থানায় তাড়াতাড়ি খবরটা দিতে হবে, যান। সম্বিত ফিরে পায় সুমিত বিশ্বাস। দৌড়ে চলে যায় হোমস্টের ভিতর। ধীরে ধীরে সুহানার দেহের কাছে বসে মুস্তাফা। ভালো করে খেয়াল করে উল্টে থাকা শরীরটায় কোনো রকম স্পন্দনের চিহ্ন মাত্র নেই। নাকের সামনে দুটো আঙুল ধরে সাবধানে ঘাড় ও কানের সংযোগস্থল ছুঁয়ে দেখে। না, বেঁচে থাকার কোনো লক্ষণই নেই। মাথার পিছন দিকে জমাট বেঁধে আছে সামান্য রক্ত।
ভোঁতা কিছুর আঘাত হতে পারে, খুব বেশি রক্তক্ষরণ হয়নি, কিন্তু আঘাতের সঙ্গে সঙ্গে ইন্টারনাল হ্যামারেজে মৃত্যু হয়ে থাকতে পারে। তিন্নি তখনও বসে কেঁদে চলেছে। মুস্তাফা চারিদিকে তাকালো। সাগর, আকাশ, অয়নের মুখ থমথম করছে। সকালের ঘন কুয়াশার থেকেও জমাট অন্ধকার মুখগুলোতে তীব্র ভিড় করেছে। ছুটতে ছুটতে ফেরত এলো হোমস্টের মালিক সুমিত বিশ্বাস। হাঁপাতে হাঁপাতে বলল, থানায় ফোন করেছি, ওরা বলল আসতে প্রায় ঘন্টা চারেক লাগবে। ধস নেমেছে রাস্তায়, রাস্তা বন্ধ। এখন কি হবে? ভদ্রলোকের গলা শুনে মনে হলো যেন কেঁদেই ফেলবেন। উঠে দাঁড়ায় মুস্তাফা। আপাতত ডেড বডি কেউ ছোঁবে না। সাগর, তিন্নিকে ওখান থেকে নিয়ে এসো। সবাই ঘরে চলো, আমার কিছু কথা আছে সবার সঙ্গে। সবাই এসে হোমস্টের ডাইনিং হলে জমা হয়েছে। ঘটনার অভিঘাত এখনো সামলে উঠতে পারেনি কেউই। সবাই কেমন স্থবির হয়ে গেছে। প্রথম মুখ খুলল আকাশ। এটা কি হয়ে গেল মুস্তাফাদা? কিভাবে হলো? কালকেও তো। কথাটা শেষ হলো না আকাশের। গলায় একদলা কান্না এসে রুদ্ধ করে দিয়েছে গলা। মুস্তাফা তাকায় সুমিত বিশ্বাসের দিকে। সুমিতবাবু, এইভাবে তো মৃতদেহটা ফেলে রাখা যাবে না। ওখানে কাউকে একটা থাকতে হবে। এখানকার যে ভুটিয়া ছেলেটা কাজ করে, ওকে ওখানে পাঠিয়ে দিন। ও গিয়ে পাহারা দিক আপাতত। চলে যায় সুমিত বিশ্বাস। সবার দিকে ভালো করে তাকায় মুস্তাফা। সবাই বসো। যন্ত্রচালিতের মতো বসে পড়ে সবাই। ওদের এখনো বিশ্বাস হচ্ছে না এরকম একটা ঘটনা ঘটে গেছে। ঘর জুড়ে পিনপতন নীরবতা। শুধুমাত্র তিন্নির ফুঁপিয়ে কাঁদার মৃদু শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। মুস্তাফা ঘরের জানালাটার কাছে গিয়ে দাঁড়ায়, একটা সিগারেট ধরায়। সুহানার বাড়িতে আর কে কে আছেন? ওর বাবা আর দিদি। মা মারা গেছে ছোটবেলায়। ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে জবাব দেয় তিন্নি। মুস্তাফার গলা কঠিন হয়। শোনো, আমি যা যা জিজ্ঞাসা করব সবাই ঠিকঠাক উত্তর দেবে। তোমাদেরই বন্ধু খুন হয়েছে। আশা করি তোমরা চাও যে খুনি ধরা পড়ুক। খুন? কথাটা অস্ফুটে বেরিয়ে আসে আকাশের গলা দিয়ে। মুস্তাফা আবার বলে, হ্যাঁ আকাশ, খুন। এখন তোমরা আমাকে বলো তো, কাল রাতে কে কখন সুহানাকে শেষবার দেখেছিলে? ও যখন চলে গেল আপনিও তো ছিলেন তখন। আমি তখনই ওকে শেষবার দেখেছি। ধীর গলায় জানায় অয়ন। সাগরও সায় দেয় অয়নের কথায়। আমিও ওকে তখনই শেষবার দেখেছি। তিন্নি, তুমি আর সুহানা তো একই ঘরে থাকছিলে। কাল রাতে ও ঘরে ফেরেনি? আমতা আমতা করে তিন্নি বলে, আসলে আসলে আমার এত নেশা হয়েছিল, কোনো হুঁশ ছিল না। বিছানায় পড়েই আমি ঘুমিয়ে পড়েছিলাম। পাশ থেকে সাগর বলে, আমি ওকে ঘরে পৌঁছে দিয়েছিলাম। এবার আকাশের দিকে তাকায় মুস্তাফা। ছেলেটা দু হাতে মুখ ঢেকে মাথা নিচু করে বসে আছে। মুস্তাফার গলাটা ঘরের মধ্যে গম গম করে। আকাশ, তুমি শেষবার কখন সুহানাকে দেখেছ? মুখ তুলে তাকায় আকাশ। ওর চোখ দুটো লাল। অঝরে নিঃশব্দে জল গড়িয়ে ভিজিয়ে দিচ্ছে গাল। কাল রাতে আমরা একই সঙ্গে ছিলাম। রাত 2টা পর্যন্ত আমরা একসঙ্গে সময় কাটিয়েছি। তারপরও ঘুম পাচ্ছে বলে চলে গেল, কিন্তু তার আগে একটু একা থাকতে চাইছিল। আর আজ সুহানা নেই। কান্নায় ভেঙে পড়ে আকাশ। মুস্তাফা কঠিন গলায় জানতে চায়, কোথায় ছিলে তোমরা? আমরা পিছনের ব্যালকনিতে বসেছিলাম। অনেক কথা বললো কাল সুহানা, অনেক কথা। ওর বাড়ির কথা, ছোটবেলার কথা সব বললো কাল আমাকে। দুদিন ধরে শুধু ভালোবেসেছি একে অপরকে। কালও সাড়া দিয়েছিল আমার ভালোবাসায়। আর আজ ওর নেই মুস্তাফাদা। মুস্তাফাও খানিক ধন্দে পড়ে গেছে। কালকে ও নিজেও বিছানায় পড়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছিল।
আর একটা সিগারেট ধরায় মুস্তাফা। কপালটা কুঁচকে যায়, ভাবনার অতলে তলিয়ে যেতে থাকে। এমন সময় ফিরে আসে সুমিত বিশ্বাস। মুস্তাফা তাকে জিজ্ঞাসা করে। কাজ হয়েছে? মাথা নেড়ে সায় দেয় সুমিত। মুস্তাফা সিগারেটটা টানতে টানতেই বলে, সবাই এখানে অপেক্ষা করো, আমি আসছি একটু। দ্রুত গতিতে বাইরে আসে মুস্তাফা। দেখে হোমস্টেতে কাজ করে গ্যাল্পো নামের ভুটিয়া ছেলেটা একটা লাঠি হাতে সোজা হয়ে দাঁড়িয়ে আছে সুহানার মরদেহের পাশে। মুস্তাফা ওকে দেখে স্মিত হাসে। গ্যাল্পো পাল্টা হাসি ফিরিয়ে দেয়। মুস্তাফা খুব তীক্ষ্ণভাবে লক্ষ্য করতে থাকে চারপাশ। মৃতদেহের চারদিকে ওর নজর ঘুরতে শুরু করে। লনের ঘাসের ওপর আবছা রেখাটা তখনই দেখতে পায় সে। বেশ খানিকটা জায়গায় ঘাস চেপে বসে আছে। রেখাটা চলে গেছে হোমস্টের পিছন দিকে। ধীরে ধীরে সেই রেখার দিকে নজর রেখে এগোতে থাকে মুস্তাফা। হোমস্টের পিছনে এসে শেষ হয়েছে সেটা। ভারী কিছু জিনিস টেনে আনা হয়েছে বোঝা যাচ্ছে। ভালো করে জায়গাটা খুঁটিয়ে দেখে মুস্তাফা। সামান্য খোলা জায়গা, কাঁটাতার দিয়ে ঘেরা, তারপরেই খাদ। ওখানেও ঘাসের আস্তরণ, কাঁটাতারে আটকে আছে এক টুকরো উলের পশম। সুহানার পরনে থাকা সোয়েটারটার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে লাল রঙের পশমটা। রুমাল দিয়ে আলতো করে ওটা ছাড়িয়ে নেয় মুস্তাফা। জায়গাটায় খানিকটা ধস উপড়ে মাটি বেরিয়ে আছে। এটাই তাহলে ক্রাইম সিন, মনে মনে ভাবে মুস্তাফা। একটা আধপোড়া সিগারেট পড়ে থাকতে দেখে সে। অতি সাবধানে সেটাও রুমাল দিয়ে তুলে পকেটে ঢোকায়। হোমস্টের ডাইনিং হল তখন নিস্তব্ধতার চাদরে ঢেকে আছে। তিন্নি, সাগর, আকাশ এবং অয়ন বসে আছে চুপ করে। কারো মুখে কোনো কথা নেই। তিন্নি ধীরে বলে, সুহানার বাবাকে খবরটা দিতে হবে। বাকি কেউ কিছু জবাব দেয় না ওর কথার। অয়ন হঠাৎ চিৎকার করে ওঠে, ও তোকে খুব ভালোবাসতো আকাশ, আর কাল রাতে ও তোর সঙ্গেই ছিল। কেন মারলি ওকে? মানে কি বলছিস তুই? আমি ওকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতাম। আমি সুহানাকে মারবো? ভাবলি কিভাবে? মাথা খারাপ হয়ে গেছে তোর? আকাশের গলা বিস্ময়ে বুঝে আসে। পাল্টা চিৎকার করে ওঠে অয়ন, হ্যাঁ হ্যাঁ, তুই খুন করেছিস সুহানাকে। কাল তো আমাদের সবার সামনেই তোর পিছন পিছন গেল। তারপর থেকে কেউ ওকে দেখেনি। তুই ওকে খুন করেছিস। ওকে ভোগ করে খুন করেছিস তুই। আকাশ উঠে তেড়ে যায় অয়নের দিকে। পাগলের মতো চিৎকার করতে থাকে, চুপ, একদম চুপ। জিভ টেনে ছিঁড়ে ফেলবো তোর। তুই যে সুহানাকে চাইতি আমি জানি না ভেবেছিস? হ্যাঁ, তুই 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 হিংসা করতি আমাদের। ও যখন তোর সাথে থাকতে রাজি হয়নি, হিংসা থেকে খুন করেছিস তুই। কি করছিস কি তোরা? এই অবস্থায় তোরা নিজেরা ঝামেলা করছিস। থামো তোমরা, থামো বলছি, না হলে আমি অন্য ব্যবস্থা নেব। চুপ করে বসো তোমরা। আপনি এত বকছেন কেন? হ্যাঁ, আপনি কোন হরিদাস পাল? আমি কোন হরিদাস পাল সেটা ঠিক সময়ে জানতে পারবে। আপাতত সবাই চুপ করে বসো। সুমিতবাবু, একটু চা খাওয়ানোর ব্যবস্থা করুন প্লিজ। সুমিত বিশ্বাস চায়ের ব্যবস্থা করতে চলে যায়। মুস্তাফা বলে, এবার আমি এক এক করে সবার সঙ্গে কথা বলবো। আশা করি তোমরা সবাই সহযোগিতা করবে। কেন আপনার সঙ্গে সহযোগিতা করতে হবে? বেশি বাড়াবাড়ি করছেন আপনি। পুলিশ আসতে দিন, যা করার তারাই করবে। যত সব। পুলিশের কাজ নিশ্চয়ই পুলিশ করবে, কিন্তু আমার সামনে একটা খুন হয়ে গেছে। আমি তো চুপ করে বসে থাকতে পারি না। আমার আসল পরিচয়টা হয়তো তোমরা জানো না। আমি পেশায় এবং নেশায় একটু আধটু অপরাধ জগতের রহস্য নিয়ে ঘাঁটাঘাঁটি করি। লালবাজারকেও সাহায্য করি কিছু কিছু কেসে। আমি স্থানীয় থানার সঙ্গে নিজেও কথা বলেছি। আর ঘন্টা দুয়েকের মধ্যে হয়তো ওরা এসে পড়বে। তবে তার আগে আমার কয়েকটা প্রশ্ন আছে সবার জন্য। সেগুলোর উত্তর তোমাদের দিতে হবে, না হলে পরবর্তীতে তোমরাই সমস্যায় পড়বে। এমন সময় চা নিয়ে হাজির হন সুমিত বিশ্বাস। মুস্তাফা চায়ের কাপটা নিয়ে চুমুক দেয় আয়েশ করে। চায়ে চুমুক দিতে দিতে উপস্থিত সবার অভিসন্ধি
খেয়াল করতে থাকে সে। চা খাওয়া শেষ হয়, পকেট হাতড়ায় মুস্তাফা। কোথায় দেন? যা, সিগারেট মনে হয় শেষ। তোমাদের কারো কাছে হবে নাকি? আমাকে একটা দিতে পারবে? সাগর বলে। আমারটাও শেষ হয়ে গেছে কালকেই। আকাশের দিকে তাকায় মুস্তাফা। গম্ভীর মুখে আকাশ বলে, আমি সিগারেট খাই না। থমথমে মুখে একরাশ বিরক্তি নিয়ে নিজের পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করে অয়ন এগিয়ে দেয় মুস্তাফার দিকে। হাসি হাসি মুখে একটা সিগারেট বের করে নেয় মুস্তাফা। প্যাকেটটা অয়নকে ফেরত দিতে দিতে বলে, সরি অয়ন, কিছু মনে করো না প্লিজ। মাঝে মধ্যে একটু কঠোর হতে হয়। আশা করি তোমরা সবাই বুঝবে পরিস্থিতি কতটা জটিল হয়ে উঠেছে। তেমনি তুমি আমার সঙ্গে এসো, তোমার সঙ্গেই কথা বলা যাক প্রথমে। তিন্নিকে নিয়ে হোমস্টের পিছন দিকের ওই জায়গাটায় যায় মুস্তাফা। অয়নের থেকে নেওয়া সিগারেটটা ধরিয়ে লম্বা একটা টান দেয়। এক মুখ ধোঁয়ার রিং ছেড়ে দেয় দূরে পাহাড়ের দিকে। প্রকৃতি কত সুন্দর, তাই না? মুস্তাফার কথা আর কোনো উত্তর দেয় না তিন্নি। মুস্তাফা আবার বলে, এরকম সুন্দর জায়গায় এত জঘন্য একটা কাজ কে করলো বলো তো? তোমাদের মধ্যে কারোর উপর সন্দেহ হয় তোমার? না, তোমরা তো ভালো বন্ধু ছিলে। আকাশ আর সুহানার মধ্যে সম্পর্কের কথা জানতে? আন্দাজ করতাম সবাই ওরা একে অপরকে পছন্দ করত, কিন্তু সামনাসামনি কাউকে বুঝতে দিতে চাইতো না। কাল যখন আকাশের পিছন পিছন সুহানা গেল, অবাক হয়েছিলাম আমি, কিন্তু তারপর এরকম হয়ে গেল। আমি এখনো ভাবতে পারছি না। একটা কান্নার রেশ দলা পাকিয়ে গলার কাছে উঠে আসে তিন্নির। মুস্তাফা মোলায়েম গলায় বলে, দিব্যি হাসি খুশি মেয়ে, ঘুরতে এসে এরকম ঘটনা ঘটে গেল, আমারও অবাক লাগছে। তাছাড়া তোমার আর আচ্ছা, একটা ব্যক্তিগত প্রশ্ন, তোমার আর সাগরের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? মুস্তাফার কথাটা শুনে একটু চমকায় তিন্নি। খানিকক্ষণ চুপ থাকে, ধীর গলায় বলে, হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে? কথাটা শেষ না করতে দিয়েই মুস্তাফা বলে, কাল সত্যি তুমি রাতে আর সুহানাকে দেখোনি? কটার সময় তুমি ঘরে গেছো মনে আছে? রাতে বাইরে কোনো আওয়াজ পাওনি? না, আমার সত্যিই কিছু খেয়াল ছিল না। সাগর আমাকে ঘরে পৌঁছে দিয়েছিল। আমার আর কোনো হুঁশ ছিল না, বিশ্বাস করুন মুস্তাফা দা। আচ্ছা আচ্ছা, তুমি একটু শান্ত হও প্লিজ। আচ্ছা, অয়নকে কেমন মনে হয় তোমার? কোনো সন্দেহ হয়? মানে হঠাৎ এরকম জিজ্ঞাসা করছেন কেন? আরে বলোই না। আমরা সবাই অনেক পুরনো বন্ধু মুস্তাফা দা। সেই স্কুলের সময় থেকে আমাদের 5 জনের বন্ধুত্ব। এখানে কারো ব্যাপারে আমি উল্টোপাল্টা কিছু ভাবতে পারবো না। আচ্ছা, এখন তুমি যেতে পারো। একটু অয়নকে এখানে পাঠিয়ে দাও, আমি এখানেই আছি। তিন্নি চলে যায়। মুস্তাফা পিছন দিকের কাঠের দেওয়ালটা ভালো করে খেয়াল করে এই সুযোগে। বলুন, কি জানতে চান? পিছন থেকে কর্কশ স্বরটা শুনে মুস্তাফা পিছন ফিরে দেখে অয়ন এসে দাঁড়িয়েছে। সহাস্যে মুস্তাফা বলে, আমার ওপর সবসময় এত রেগে থাকো কেন তুমি? আমি তো আমার কাজ করছি শুধু। আমি রেগে টেগে নেই, কিন্তু আপনি বাড়াবাড়ি করছেন সব কিছুতে। এসব করার রাইট আপনার নেই। একরাশ বিরক্তি ঝরে পড়ে অয়নের গলায়। তখনই হঠাৎ প্রশ্নটা ছুঁড়ে দেয় মুস্তাফা। তুমিও তো সুহানাকে পছন্দ করতে, তাই না অয়ন? হ্যাঁ, করতাম। তাতে কি আপনার পিছনে জ্বালা করছে নাকি? আমি পছন্দ করতাম সুহানাকে, আমি ভালোবাসতাম ওকে। তার জন্য আমাকে খুনি বলতে চান? কি প্রমাণ আছে? হ্যাঁ, আমার বালটাও ছিঁড়তে পারবেন না আপনি। আহা, আবার রেগে যায়। আমি কখন বললাম তুমি খুন করেছো? আমি তো শুধু জানতে চাইলাম। আর মানুষই তো মানুষকে পছন্দ করবে। বেশ একটা ত্রিকোণ প্রেমের প্লট তৈরি হয়েছে। আচ্ছা শোনো, রাগ কমাও। আর একটা সিগারেট দাও না ভাই, ওটা না খেলে আমার ঠিক বুদ্ধি খোলে না।
মুস্তাফার গলা শিশিরের পেলব আবেশের থেকেও নরম শোনায়। অয়ন সিগারেটের প্যাকেটটা এগিয়ে দেয়। সিগারেট নিয়ে মুস্তাফা বলে, বাহ, বেশ দামি ব্র্যান্ডেড সিগারেট খাও তো তুমি। আমার তো এসব আর সহজে জোটে না। এটাই খাও নাকি সবসময়? কোনো জবাব দেয় না অয়ন। মুস্তাফা আবার জিজ্ঞাসা করে, আচ্ছা, আমি যখন চলে যাই তার কত পরে তিন্নি আর সাগর গেছিল? কিছুক্ষণ পরেই তিন্নির খুব নেশা হয়েছিল। সাগর ওকে ঘরে দিতে গেল। আমি তখন মদ খাচ্ছিলাম। সাগর তিন্নিকে দিয়ে ফিরে এলো। তারপর আমরা দুজনে মিলে মদ খাচ্ছিলাম। তারপর তোমরা কখন উঠলে ওখান থেকে? মুস্তাফার গলায় কৌতূহল ঝলকে ওঠে। অয়ন বলে, আমরা প্রায় রাত 1টা পর্যন্ত মদ খেয়েছি। প্রচুর নেশা হয়েছিল আমার। তারপর আমি আর সাগর ঘরে চলে আসি, এসে ঘুমিয়ে পড়ি। আচ্ছা, সবারই তাহলে কাল প্রচুর নেশা হয়েছিল। বিছানায় পড়ার সঙ্গে সঙ্গেই ঘুম চলে এসেছিল। বেশ বেশ, ঠিক আছে, এবার তুমি যাও। আর সাগরকে একটু পাঠিয়ে দাও এখানে প্লিজ। অয়ন চলে যেতে উদ্যত হলে আবার ডাকে মুস্তাফা। অয়ন, আর একটা সিগারেট দিয়ে যাবে ভাই? আমি একটু বেলা হলে আনিয়ে তোমাকে দিয়ে দেব, কিছু মনে করো না প্লিজ। প্যাকেটটাই রাখুন। সিগারেটের প্যাকেটটা মুস্তাফার দিকে ছুঁড়ে দেয় অয়ন। মুস্তাফার হাতে ততক্ষণে রুমাল চলে এসেছে। চৌকিতে রুমালের মধ্যে ধরে ফেলে প্যাকেটটা। রুমাল সহ সযত্নে ঢুকিয়ে রাখে পকেটে। থ্যাংক ইউ, কিন্তু প্যাকেটটাই তো আমাকে দিয়ে দিলে, তোমার কি হবে? তুমি সিগারেট পাবে কোথায়? আমার স্টকে আরও আছে প্যাকেট। চলে যায় অয়ন। মুস্তাফার চোখের কোণে ঝিলিক দিয়ে ওঠে। দূর পাহাড়ের দিকে তাকায় সে। কেমন সার বেঁধে নিঃসঙ্গ দাঁড়িয়ে আছে প্রকৃতির কোলে। এই নিঃসঙ্গতা তো তাকেও মাঝে মধ্যে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলতে চায়। একদিন স্বপ্ন দেখত লিপিকার হাত ধরে হারিয়ে যাবে প্রকৃতির অসীমে, এই সমস্ত কিছু থেকে দূরে। যদি সত্যি এটা হতে পারত, তা থেকে শান্তি আর কিছুতেই থাকতো না। গুটি গুটি পায়ে সাগর এসে দাঁড়িয়েছে মুস্তাফার সামনে। আপাত নিরীহ চেহারার ছেলেটা কথাও বলে কম। প্রয়োজনের অতিরিক্ত কথা সে বলে না। এরকম মানুষকে ভালো লাগে মুস্তাফার। ছেলেটার চোখে একটা দীপ্তি আছে, যথেষ্ট বুদ্ধি ধরে বোঝা যায়। তবে শান্ত ছেলেটার শরীরী ভাষায় একটা চাঞ্চল্য লুকিয়ে আছে। চোখগুলো ঘুরছে সমস্ত জায়গাটা জুড়ে। দ্রুত আপাদমস্তক মুস্তাফাকেও জরিপ করে নেয়। ছেলেটার পর্যবেক্ষণের এই স্পৃহা মনে ধরে মুস্তাফা। একগাল হেসে মুস্তাফা বলে, এটা বেশ সুন্দর জায়গা, তাই না? হ্যাঁ, সেই জন্যই সবাই মিলে এখানে আসার প্ল্যান করেছিলাম। শহরের দূষণ আর হট্টগোল থেকে দূরে প্রকৃতির মাঝে একটু নিজেদের মতো করে সময় কাটাবো। কিন্তু কোথা থেকে কি যে হয়ে গেল মুস্তাফাদা। সাগরের গলায় দুঃখের রেশটা মুস্তাফাকেও ছুঁয়ে যায়। ছেলেটা যে প্রকৃতি প্রেমী সেটা ওর কথা থেকেই বোঝা যায়। মনে মনে তারিফ করে মুস্তাফা, মুখে বলে, আচ্ছা সাগর, তোমার কি মনে হয় অয়ন নাকি আকাশ? কে করেছে খুনটা? তোমার সন্দেহ হয় কাউকে? কিছুক্ষণ চুপ করে থাকে সাগর। ধীরে ধীরে মুখ খোলে। দেখুন মুস্তাফাদা, আমরা সবাই খুব ভালো বন্ধু, কিন্তু আজ আমাদের একজন বন্ধু নেই। আমরা সবাই মিলে মজা করতে এসেছিলাম, এখন বন্ধুর লাশ নিয়ে যেতে হবে। এটা যে কি বড় ভার সেটা আমি বোঝাতে পারবো না। আমি সবটা প্রকাশ করতে পারি না, একটু ইন্ট্রোভার্ট। কিন্তু একটা কথা বলছি, এটা আমার একদম নিজের মনে হওয়া। শুধু একটা তথ্য আপনাকে দিতে চাই, যদি এতে আপনার সাহায্য হয় তাহলে আমার বন্ধুর খুনি হয়তো ধরা পড়বে। বলো বলো। সুহানা আর আকাশ পরস্পরকে ভালোবাসত, আর অয়ন ভালোবাসত সুহানাকে। আকাশকে হিংসা করে অয়ন, সুহানাকে মনে প্রাণে চাইতো, কিন্তু সুহানা ওকে পাত্তা দিত না। জানেন, আমি জানি না, কিন্তু অয়নের মতো রকচটা ছেলে যদি কিছু করে বসে, না না, এসব আমি কি বলছি, সরি মুস্তাফাদা, এসব আমি কল্পনাও করতে পারি না। আমরা সবাই ভালো বন্ধু,
চুপ করে যায় সাগর। মুস্তাফা কোমল গলায় বলে, বুঝতে পারছি সাগর। আচ্ছা, কাল রাতে অস্বাভাবিক কিছু দেখেছো বা শুনেছো? না, কাল তো আমি তিন্নিকে ঘরে পৌঁছে দিয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েছিলাম। আমারও খুব নেশা হয়েছিল, গিয়েই ঘুমিয়ে পড়েছি। আচ্ছা, তুমিও ঘুমিয়ে পড়েছিলে, বুঝলাম। সবার কাল বেহুশের মতো নেশা হয়েছিল, তুমি তো পেকগুলো বানাচ্ছিলে। এত কড়া পেক খেলে তো নেশা হবেই। আমি কাল নেশায় পুরো টাল হয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এবার মুস্তাফার গলা কঠিন হয়ে ওঠে। যাই হোক, তুমি তিন্নিকে পৌঁছে আবার লনে গিয়ে অয়নের সঙ্গে মদ খাওনি? না তো, আমি তো গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আবার গিয়ে মদ খাওয়ার কথা কেন বলছেন? যেন আকাশ থেকে পড়ে সাগর। না, কিছু না, জাস্ট জানতে চাইলাম। আচ্ছা মুস্তাফাদা, এত জায়গা থাকতে হোমস্টের এই পিছন দিকে এনে কেন আমাদের জিজ্ঞাসাবাদ করছেন? সকাল থেকে এরকম দমবন্ধ পরিবেশ, তাই ভাবলাম প্রকৃতির কাছাকাছি থেকেই কথা বলা যাক। আচ্ছা আচ্ছা, ভালো করেছেন। এবার আমি যাই, পেটে একটু চাপ আসছে। উসখুস করতে থাকে সাগর। আরে, পেটে চাপ এলে দেরি করতে নেই, যাও যাও, তাড়াতাড়ি যাও। আর একটু আকাশকে দেখে দিও প্লিজ। সাগর আর দেরি না করে মাথা নেড়ে সায় দিয়েই দৌড় দেয়। তখনই সুমিত বিশ্বাসকে হন্তদন্ত হয়ে ওর দিকেই আসতে দেখে মুস্তাফা। তাড়াতাড়ি চলুন, পুলিশ এসে গেছে। মুস্তাফা সুমিতের সঙ্গে সামনের লনে এসে দাঁড়ায়। একজন পুলিশ অফিসার সঙ্গে একজন কনস্টেবল নিয়ে এসে হাজির হয়েছে। মুস্তাফা গিয়ে দেখে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে সুহানার বডিটাকে এক দৃষ্টে দেখছে আগত অফিসার। মুস্তাফা গিয়ে হাত বাড়িয়ে দেয়। হাই, আমি মুস্তাফা, মুস্তাফা আলী। আপনার সঙ্গে কি মোবাইলে কথা হয়েছে আমার? পুলিশ অফিসারও করমর্দন করে বলে, আমি শেরিং লেপচা। হ্যাঁ, আপনার সঙ্গে আমারই কথা হয়েছিল। লালবাজার থেকে সুগতবাবুও ফোন করে আপনার কথা জানিয়েছেন। কি বুঝছেন এদিকে? ইটস আ মার্ডার ইন্সপেক্টর। মাথায় ভারী জিনিসের আঘাত লেগে মৃত্যু হয়েছে, আর মার্ডারটা অন্য কোথাও করে তারপর বডিটা এখানে এনে রেখেছে। আমার মনে হয় ক্রাইম সিনটা কোথায় সেটাও আমি জানি, আর মার্ডারার কে সেটাও আন্দাজ করতে পারছি। সেরিং লেপচার চোখ চকচক করে ওঠে। সুগতবাবু আপনার বিষয়ে যা বলেছিলেন, আপনি তো দেখছি তার থেকেও ফাস্ট। এর মধ্যে কেস প্রায় সলভ করে ফেলেছেন। কোথায় সেই মার্ডারার? আর দেরি করে কি হবে? অ্যাম্বুলেন্স আসছে, বডি নিয়ে যাবে। আমরা বরং প্রাইম সাসপেক্টকেও সঙ্গে নিয়ে যাই। দাঁড়ান দাঁড়ান, প্রমাণ খুবই অল্প। এখন সাসপেক্টের মুখ থেকে স্বীকার করাতে হবে। এটার জন্য আপনার সাহায্যও লাগবে। তারপর সুমিত বিশ্বাসের দিকে তাকিয়ে মুস্তাফা বলে, সুমিতবাবু, আপনি একটু ভিতর থেকে ওদের চারজনকে ডেকে আনবেন প্লিজ। সুমিত ভিতরে যায় ওদের ডাকতে। মুস্তাফা এই অবসরে কিছু কথা সেরে নেয় শেরিংয়ের সঙ্গে। অ্যাম্বুলেন্সও এসে হাজির হয় প্রায় সেই সময়ই। তারপর কাগজপত্রের কাজ সেরে বডি নিয়ে যায় মর্গে। মুস্তাফার কথায় বাইরের লনেই চেয়ার পাতা হয়েছে অনেকগুলো। বসে আছে তিন্নি, সাগর, অয়ন, আকাশ, শেরিং লেপচা আর হোমস্টের মালিক সুমিত বিশ্বাস। একটু দূরে শেরিং লেপচার সঙ্গে আসা কনস্টেবল দাঁড়িয়ে আছে। সবার হাতে ধুমায়িত চায়ের কাপ। মুস্তাফা এক চুমুকে সেই গরম চা গলাধ্যকরণ করে, তারপর উঠে দাঁড়ায়। অয়নের দেওয়া সিগারেটের প্যাকেটটা বের করে, সিগারেট ধরায়। তারপর ধীরে ধীরে বলতে শুরু করে। এখানে মোটামুটি সবাই জানেন যে কি হয়েছে। আমি আর পুনরাবৃত্তি করছি না। সুহানাকে খুন করা হয়েছে সেটা তো আগেই বলেছি। ওর মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল, বলা ভালো ভারী কোনো জায়গায় ওর মাথা ঠুকে দেওয়া হয়েছিল। খুব বেশি রক্তক্ষরণ না হলেও সম্ভবত ইন্টারনাল হ্যামারেজেই ওর মৃত্যু হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট এলে আরও সঠিকভাবে বোঝা যাবে, কিন্তু আমার মনে হচ্ছে ওকে অন্য কোথাও মেরে তারপর লনে এনে ফেলে রাখা হয়েছিল।
একরাশ বিরক্তি নিয়ে অয়ন বলে, আপনি তো শার্লক হোমসের বাবা দেখছি, কিভাবে জানলেন এত কিছু? ধৈর্য ধরো, তোমরাও জানতে পারবে। এখানে এমন একজন আছে, সে হয়তো আমার থেকেও ভালো জানে বিষয়টা, আর সেই কোনি। এই ঘাসের মধ্যেই একটা হালকা দাগ আমার নজরে পড়ে, যেখানের ঘাসগুলো চেপে গেছে, নুইয়ে পড়েছে। সেটাকে লক্ষ্য করে আমি এগিয়ে যাই। বাড়ির পিছনে যেখানে তোমাদের দেখে কথা বলছিলাম, সেখানে গিয়ে দাগটা শেষ হয়েছে। ওখানে একটা জায়গায় ঘাসের আস্তরণ উঠে মাটিও বেরিয়ে এসেছে। একটু থেমে পকেট থেকে রুমাল বের করে মুস্তাফা। রুমালে জড়ানো উলের পশম তুলে ধরে সে সবার সামনে। এটা এটা আমি পাই ওখানেরই তার কাঁটার গায়ে। হুবহু এই একই রঙের সোয়েটার সুহানার পরনে ছিল। বোঝাই যাচ্ছে কিছুটা ধস্তাধস্তি ওখানে হয়েছিল খুনির সঙ্গে। আমি ওখানে আরেকটা জিনিস পাই, আর ওটাই সম্ভবত সবথেকে বড় প্রমাণ এই খুনের। আর ওটাই আমাকে সাহায্য করেছে খুনি কে সেটা চিহ্নিত করতে। এবার রুমাল জড়ানো আধপোড়া সিগারেটটা তুলে নেয় মুস্তাফা। এটা চিনতে পারছো অয়ন? এই ব্র্যান্ডের সিগারেটই তো তুমি খাও, তাই না? থামে মুস্তাফা। শুধু কয়েকটা পাখির আওয়াজ ছাড়া স্তব্ধ বাক বসে আছে সবাই। সবার চোখ বিস্ফারিত। গর্জে ওঠে আকাশ। তুই খুন করেছিস সুহানাকে, শয়তান! ওকে পাসনি বলে মেরে ফেললি আমার সুহানাকে। চেয়ার ছেড়ে উঠতে যায় সে। থামিয়ে দেয় মুস্তাফা। আপাতত চুপ করে বসো আকাশ, আমার কথা শেষ হয়নি। অয়নের সুহানার প্রতি আসক্তি ছিল, সেটা আমিও খেয়াল করেছি কাল রাতেই। আর নিঃসন্দেহে ক্রাইম সিনে এই আতপোড়া সিগারেট সবথেকে বড় প্রমাণ হবে খুনির বিরুদ্ধে। এটার স্যালাইভা টেস্ট করলেই জানা যাবে কে ওখানে সিগারেট খেয়েছে। কিন্তু আমার খটকা লেগেছে একটা জায়গায়। কি খটকা? অপরাধীকে যদি আবার অপরাধের জায়গায় নিয়ে যাওয়া হয়, তাহলে তার মধ্যে একটা অস্থিরতা তৈরি হতে বাধ্য। সে যতই সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করুক, তার অবচেতনে সেই অস্থিরতা ফুটে বেরোবেই বেরোবে। ওইখানে আরও একটা জিনিস আমি দেখেছি, যেটা এতক্ষণ আপনাদের বলিনি। হোমস্টের ঠিক পিছন দিকের দেওয়ালে একটা রক্তের দাগ। খুব খুঁটিয়ে না খেয়াল করলে বোঝা যাবে না। সম্ভবত ওখানেই সুহানার মাথা ঠুকে দেওয়া হয়েছে, আর তাতেই সে মারা গেছে। আর জায়গাটা একমাত্র খুনি ছাড়া অন্য কারো জানার কথা নয়। অয়ন, এবার তুমি কি নিজেই নিজের দোষটা স্বীকার করবে? বিশ্বাস করুন, আমি খুন করিনি। আমি সুহানাকে ভালোবাসতাম। ও আমাকে চায়নি কোনো দিন, কিন্তু তাই বলে নিজের ভালোবাসাকে খুন করব, এতটা নীচ আমি নই। বিশ্বাস করুন। কিন্তু সমস্ত প্রমাণ তো তোমার বিরুদ্ধেই যাচ্ছে অয়ন। তুমি আমাকে বলেছ কাল রাতে তিন্নিকে ঘরে পৌঁছে দিয়ে সাগর আবার লনে ফিরে আসে। তোমরা একসঙ্গে আরো মদ খেয়ে তারপর শুতে গেছো। কিন্তু সাগর আমাকে জানিয়েছে ও আর লনে ফেরেনি। তিন্নিকে ঘরে পৌঁছে দিয়ে সোজা গিয়ে ঘুমিয়ে পড়েছিল। তোমার অ্যালিবাই তো খাটছে না অয়ন। এখনো সময় আছে, স্বীকার করে নাও। বিশ্বাস করুন, আমি খুন করিনি। সাগর মিথ্যা বলছে। আমি সুহানাকে ভালোবাসতাম, আমি ওকে খুন করিনি। বিশ্বাস করুন প্লিজ। কিন্তু আপাতত সবকিছু তো তোমার বিরুদ্ধেই যাচ্ছে। প্রাইম সাসপেক্ট তুমি। ইন্সপেক্টর সেরিং, আপনি ওকে অ্যারেস্ট করতে পারেন। থ্যাঙ্কস আ লট মিস্টার মুস্তাফা। আমাদের এই শান্ত লাসেনে এরকম একটা কাণ্ড ঘটলো। আপনি ছিলেন বলে শুরুতেই খুনি ধরা পড়ে গেল, আমাদেরও মুখ রক্ষা হলো। বিগলিত গলায় বলল শেরিং লেপচা। শেরিংয়ের ইশারায় অয়নকে এসে ধরে দাঁড় করায় সঙ্গে থাকা কনস্টেবল। তারপর তাকে নিয়ে পা বাড়ায় পুলিশ জিপের দিকে। এমন সময় হঠাৎই চিৎকার করে তাদেরকে ডাকে মুস্তাফা। এক মিনিট ইন্সপেক্টর সেরিং।
থমকে দাঁড়ায় শেরিং সহ বাকিরা। মুস্তাফার মুখে তখন মিটি মিটি হাসি। আরেকটু কষ্ট করুন, অয়নকে আরেকবার এদিকে আনেন প্লিজ। অয়নের কলারটা চেপে ধরে আছে কনস্টেবল। প্রায় ঠেলতে ঠেলতে ওকে আবার নিয়ে আসে মুস্তাফা ও বাকিদের সামনে। অয়নের পাংশু মুখে তখন বিষাদের রাজত্ব। বাকিরাও চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। আকাশ রাগের দাঁত কিড়মিড় করছে। সবার দিকে এক ঝলক দেখে নিয়ে হো হো করে হেসে ওঠে মুস্তাফা। আস্তে আস্তেই বলে, আসল খুনি স্বস্তির নিঃশ্বাস ফেলল তাহলে। শেরিং লেপচা অবাক গলায় বলে, মানে আসল খুনি মানে কি বলছেন মিস্টার মুস্তাফা? কিছুই মাথায় ঢুকছে না। গুটি গুটি পায়ে মুস্তাফা পায়চারি শুরু করে। তারপর হাসতে হাসতে বলে, অয়নকে এবার ছেড়ে দিতে পারেন ইন্সপেক্টর। আমার খটকাটার সমাধান হয়ে গেছে। ওই যে বলছিলাম, অপরাধীর সাইকোলজি। অতি ঝানু অপরাধীও সহজে তার অভিব্যক্তি লোকাতে পারে না। ইন্সপেক্টর শেরিং তখনও বুঝে উঠতে পারছে না মুস্তাফা কি করতে বা বলতে চাইছে। উপস্থিত বাকিদের অবস্থাও তথৈবচ। একটু ক্লিয়ার করুন প্লিজ, কিছুই মাথায় ঢুকছে না। মুস্তাফার গলায় আবার ফিরে এসেছে কাঠিন্য। বলছি, গতকাল সন্ধ্যা থেকেই আমরা সবাই এখানে মদ খেয়েছি এবং সবাই বলেছে মদ খেয়ে বিছানায় গিয়েই ঘুমিয়ে পড়েছে। আমারও তাই হয়েছিল। আমার ঘুম কিন্তু এমনিতে খুবই পাতলা, কিন্তু আজ সুমিতবাবু আমাকে প্রায় ধাক্কাধাক্কি করে ঘুম থেকে তুলেছেন। এটাই ভাবছিলাম যে সমস্যাটা ঠিক কি হয়েছিল। আমি পরে ওই জন্য গতকালের মদের সবগুলো গ্লাস আলাদা করে জোগাড় করে সরিয়ে রেখেছি। ওগুলোকেও টেস্ট করতে হবে। আমি এখন নিশ্চিত ওতে ঘুমের ওষুধ ছিল, আর এই ঘুমের ওষুধ মেশানোর সবথেকে বেশি সুযোগ কার কাছে ছিল? যে পেগ বানিয়ে দিচ্ছিল তার। বিস্ময়ে অয়নের গলা দিয়ে অস্ফুটে কথাগুলো বেরিয়ে এলো। কারেক্ট। আমাদের সবাইকে মদ ঢেলে দিচ্ছিল সাগর। থামলো মুস্তাফা। সবগুলো চোখ তখন সাগরের দিকে আটকে আছে। সাগর এক পা দু পা করে পিছিয়ে যেতে চাইছে। মুহূর্তে অয়ন এক ঝটকায় কনস্টেবলের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। তারপর ক্রুদ্ধ গর্জনে ঝাঁপিয়ে পড়ল সাগরের ওপর। এলো পাথারি ঘুষি চালাতে থাকে অয়ন। কোনো রকমে কনস্টেবল আর শেরিং লেপচা তাকে ধরে সরিয়ে আনলো সেখান থেকে। সাগরের মুখ ফেটে তখন রক্ত ঝরছে। মুস্তাফা গিয়ে দাঁড়ায় সাগরের কাছে। যে কোনো খুনের মূল বিষয় হলো মোটিভ। এখানে অয়নের মোটিভটাই সব থেকে বেশি পোক্ত ছিল, ত্রিকোণ প্রেম এবং প্রত্যাখ্যাত হওয়া। কিন্তু তোমার মোটিভটা ভয়ানক ছিল সাগর। এখন তুমিই বলবে না আমি আমার বাকি হাইপোথিসিসটা বলবো? সাগর কোনো কথা বলে না। জিভ দিয়ে গড়িয়ে পড়া নোনা রক্ত চেটে নেয় খানিক। মুস্তাফা আবার শুরু করে। সাগর খুব সুচতুরভাবে সবার মদে কাল ঘুমের ওষুধ মিশিয়েছে। সম্ভবত আগে থেকেই মিশিয়ে রেখেছিল ও, তাই সবাই মরার মতো ঘুমিয়েছে কাল। তিন্নিকে ঘরে পৌঁছে ও সত্যিই ফিরেছিল লনে অয়নের কাছে। অয়ন মিথ্যা বলেনি। তারপর আরও কয়েক পেগ মদ খেয়ে ওরা ঘরে যায়। সাগর সম্ভবত মদ খায়নি, যদিও এটা আমার অনুমান। সবাই এতটাই মদ খাচ্ছিল যে ঠিকভাবে খেয়ালও করেনি কে মদ খাচ্ছে আর কে খায়নি। তারপর ঘরে গিয়ে অয়ন ঘুমিয়ে পড়ে। সাগর ইচ্ছাকৃতই অয়নের সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট নেয়। তারপর সুহানার সঙ্গে কি করেছ সেটা নিজের মুখেই বলো সাগর, আর লুকিয়ে লাভ নেই। কি আবার করব? হ্যাঁ, কবে থেকে বলছি আমার সঙ্গে শুতে না, ওর শুধু আকাশকেই চাই। কালকেও গেল আকাশের পিছন পিছন। তিন্নিকে ঘরে পৌঁছে দিয়ে দেখলাম দুজনে পিছনের ব্যালকনিতে পিরিত মারাচ্ছে। মাক্কো মাক্কো ব্যাপার। হ্যাঁ, ঘুমের ওষুধ আগে থেকেই দিয়েছিলাম। সবাই ঘুমালে কালকেই খেয়ে নিতাম মালটাকে।
কিন্তু শালা ভালো করে মদ না খেয়ে দুজনে চুমু খেতে চলে গেল। মটকা গেল গরম হয়ে। আমি লুকিয়ে শুনলাম সুহানা আকাশকে বলছে একটু একা ও প্রকৃতির নির্জনতা উপভোগ করো। হোমস্টের পিছনের দিকটা নাকি দারুণ। আকাশ শুতে চলে গেল, সুহানা গেল ওই পিছনের দিকটায়। আমি অয়নের কাছে এসে ওকে আরো মাল খাওয়াল। তারপর ওকে ঘরে শুইয়ে ওর সিগারেটের প্যাকেট থেকে সিগারেট নিয়ে গেলাম হোমস্টের পিছনে। উফ, ওই রাতে যা লাগছিল না, সামলাতে পারছিলাম না নিজেকে। পিছন থেকে জড়িয়ে ধরলাম আর অমনি ঘুরে চড় মারলো আমাকে। চড় মারলো। আমি কি ওকে ভালোবাসি না? ভালোবাসি না আমি ওকে? মোটকা চড়ে গেল, চুলের মুঠি ধরে দেওয়ালে ঠুকে দিলাম। সঙ্গে সঙ্গে ওখানেই মরে গেল। তারপর বডি এনে ফেলে দিলাম লনে। আর আবার গিয়ে ওখানে অয়নের সিগারেটটা খেয়ে অর্ধেকটা ফেলে রেখে এলাম। আমার সঙ্গে নকরামি। আমার সঙ্গে নকরামি। হ্যাঁ হ্যাঁ করে হাসতে থাকে সাগর। তিন্নি এগিয়ে এসে সজোরে চড় মারে সাগরের গালে। ইউ পারভার্ট সোয়াইন! থু! এক দলা থুতু ছিটিয়ে দেয় সাগরের মুখে। সাগর তখনও হেসে চলেছে। সাগরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে প্রায় আধ ঘন্টা হলো। সবাই বসে আছে লনে। কিছুক্ষণ আগে ওখানেই পড়েছিল সুহানার দেহটা। ওরা 5 বন্ধু এসেছিল বেড়াতে। আজ সুহানা পৃথিবীতে নেই। সাগর অ্যারেস্ট। একটা দীর্ঘশ্বাস ফেলে অয়ন মুস্তাফাকে বলল, থ্যাংক ইউ মুস্তাফাদা, আপনাকে অনেক অপমান করেছি, ক্ষমা করবেন প্লিজ। আরে ওসব ভুলে যাও। কিন্তু সাগরই যে কালপ্রিট, এটা বুঝলেন কিভাবে? হাসে মুস্তাফা। সিগারেট ধরায়, লম্বা টান দেয়। আমি ইচ্ছাকৃতভাবেই বাড়ির ওই পিছন দিকটায় সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ করছিলাম, কারণ ক্রাইম সিনে অপরাধীকে নিয়ে গিয়ে ফেলতে চাইছিলাম। ওটাই সবার লিটমাস টেস্ট। আসল সন্দেহটা আমার হয় ওই সময়েই, কারণ সবার অভিব্যক্তি খেয়াল করছিলাম খুঁটিয়ে। একমাত্র ওর মধ্যেই একটা অদ্ভুত চাঞ্চল্য ছিল, আর সেটাকে চাপা দেওয়ার চেষ্টাও করছিল ও। তাছাড়া বারবার ওর চোখ চলে যাচ্ছিল দেওয়ালের রক্ত লেগে থাকা অংশটার দিকে। যদিও আমি তার আগে ওই জায়গাটার বিশেষত্ব নিয়ে কাউকেই কিছু বলিনি। দেওয়ালটার বিষয়েও কারো কিছু জানার কথা নয়, একমাত্র খুনি ছাড়া। তাছাড়া খুব সচেতন আর সুচতুরভাবে সাগর চেষ্টা করছিল আমার ধারণাকে একটা শেপ দিতে। তোমার দিকে সন্দেহটা যাতে বাড়ে সেইভাবেই কথা বলছিল ও। কিন্তু সবাই যখন বলল যে নেশার চোটে কিছুই মনে নেই আর মরার মতো সবাই ঘুমিয়েছে, তখনই বুঝলাম মদের মধ্যে কিছু মেশানো হয়েছিল। আর সাগরই কাল সবার জন্য পেগ বানাচ্ছিল, তাই ওর কাছেই সবথেকে বেশি সুযোগ ছিল। তারপর তোমাকে যখন গ্রেপ্তার করানোর নাটকটা করলাম সেরিংকে দিয়ে, তখন খেয়াল করলাম একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল ও। ব্যাস, আমি তখনই নিশ্চিত হয়ে গেলাম। যাই হোক, সবগুলো স্যাম্পেল সেরিনকে দিয়ে দিয়েছি। যথেষ্ট প্রমাণ আছে ওর বিরুদ্ধে। আপাতত আর এখানে থাকতে ইচ্ছা করছে না। এসেছিলাম প্রকৃতির কোলে বিশ্রাম নিতে, আর এখানেও সেই একই জিনিস। মানুষের হিংস্রতা ক্রমবর্ধমান। উঠি, দেখে সুমিতবাবুকে বলে যদি উনি কোনো গাড়ির ব্যবস্থা করতে পারেন এনজেপি পর্যন্ত। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আকাশের গলা দিয়ে। সে বলে, আমরাও ফিরবো মুস্তাফাদা, আর এখানে নয়। সব হারিয়ে ফিরছি আমরা। চলুন, আপনার সঙ্গেই ফেরা যাক। মাথা নেড়ে সায় দেয় অয়ন আর তিন্নিও।
শুনলেন হোমস্টে মার্ডার, রচনা নীলাশিস বসু, সূত্রধার ও গল্প পাঠে আমি সৌরভ রায়। বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন সৌরভ, পিয়ালি ও নীলাশিস। শব্দগ্রহণ স্টুডিও টেলিগ্রাফ। সম্পাদনা আবহ ও সুর শুভম কর মহাপাত্র। পোস্টার ডিজাইন RD ক্রিয়েশন। সমগ্র পরিকল্পনা নীলাশিস বসু। কেয়ার অফ কথক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আপনাদের মতামতের অপেক্ষায় আছি আমরা। ফিরে আসছি আগামী সপ্তাহে এই গল্পের ঠিকানায়। ভালো থাকুন, ধন্যবাদ।